নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে যে খবর গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়েছে তা হয়তো আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন, কিন্তু যে খবর গোটা বিশ্বের ভবিষ্যৎ সম্ভাবনাকে বিভিন্ন দিক দিয়ে বদলে দিতে পারে সে বিষয়ে আজকের আমার এই প্রতিবেদন। কালকে আরাকান আর্মি মায়ানমারের যে মংডু, সেই মংডু শহরের, যা কিনা বাংলাদেশ লাগোয়া একটি গ্রাম, তার 270 কিলোমিটার জায়গা কিন্তু দখল করে নিয়েছে। আর এরপরে সব থেকে বড় বিপদে যে পড়তে পারে তা হলো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এমন একটা দেশ যারা কিছুদিন আগে ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করছিল। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে রিজভি সরাসরি ভারতকে আক্রমণ করে একাধিক কথাবার্তা বলেছেন। কখনো ভারতীয় পণ্য পুড়িয়ে দেওয়া, কখনো ভারতীয় কাপড় পুড়িয়ে দেওয়া, কখনো আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি হুমকি দেওয়া। এমন কিছু নেই যারা ভারত বিরোধিতা করতে গিয়ে তারা করেছেন। আন্তর্জাতিক স্তরে এই ধরনের বালখিল্য কাজকর্ম এর আগে পৃথিবীর কোনো দেশ করেছে বলে আমার জানা যায়নি। ইতিমধ্যেই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে, লেবাননের যুদ্ধ চলছে। আপনারা যদি সেই সকল দেশের প্রেসিডেন্টের বিভিন্ন বাইট দেখেন তাহলে দেখবেন এই রকম বালখিল্যতার পর্যায়ে অন্তত বিশ্বের কোনো দেশই নামেনি। যা বাংলাদেশ নেমেছে, যা বাংলাদেশের রিজভি নেমেছে, বিএনপি নেমেছে এবং একাধিক নেতারা নেমেছে। যাই হোক, এই প্রসঙ্গ আজকে এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু নয়। কিন্তু এই যে মংডু শহর আরাকান আর্মি দখল করলো, এর ফলে বাংলাদেশ কোন কোন দিকে সমস্যায় পড়তে পারে তা নিঃসন্দেহে আজকে আপনাদেরকে একটু আলোচনায় করার কথা বলবো। এই মংডু শহরে কিন্তু শেষ 6 মাস ধরে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ নিজেদের মধ্যে মায়ানমার সরকারের যে গোষ্ঠী, যে মায়ানমার সরকার যে সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল। আরাকান রোহিঙ্গা আর্মি, রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, মূলত এই 3 গ্রুপ বারংবার করে মায়ানমারের যে সরকার জুন্টা সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিল। তারা আরাকান যে গ্রুপ তাদেরকে বর্ধিত করতে চায় এবং মায়ানমারকে দখল করতে চায়। প্রসঙ্গত এই আরাকান আর্মিরা কিন্তু রোহিঙ্গাদের কোনোভাবেই সমর্থন করে না। ফলে কার্যক্ষেত্রে দেখা যায় যে আরাকানরা কালকে জয়লাভ করার পর প্রায় 70 থেকে 80 জন রোহিঙ্গাকে তারা গ্রেফতার করে। এমনকি ব্রিগেডিয়ার জেনারেলকেও কিন্তু তারা নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে, যা মায়ানমার এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। এই যে মংডু শহর কালকে 80 জন রোহিঙ্গাকে তারা যে গ্রেফতার করেছে তাই নয়, তারা যে প্রেস বিবৃতি জানিয়েছে সেখানে তারা পরিষ্কারভাবে বলেছেন এই যে বাংলাদেশ লাগোয়া, বাংলাদেশ মায়ানমার লাগোয়া নাফ নদী, সেই নাফ নদীর কন্ট্রোল বর্তমানে আরাকানদের দখলে চলে গেছে। আর এই নাফ নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের অর্থনীতির বড় অংশ কিন্তু নির্ভরশীলতায় থাকে। দিনের পর দিন নাফ নদীতে কিন্তু বাংলাদেশের মৎস্যজীবীরা মাছ ধরতে যায় এবং সেই মাছ তারা বিক্রি করে বাংলাদেশের অর্থনীতিকে পরিপুষ্ট করেন। এবং এই নাফ নদীর ক্ষমতা মায়ানমারের হাতে চলে যাওয়ার পর, মানে আরো যদি ডিটেলিং এ যাবেন, আরাকানদের হাতে চলে যাওয়ার পর নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের কিন্তু ঘুম উড়ে যেতে বাধ্য। প্রসঙ্গত এই যে মায়ানমারের সরকারের যে জুন্টা আর্মি, তারা কিন্তু বকলমে চীন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জুন্টা আর্মিকে কিন্তু দিনের পর দিন ফান্ডিং করে চীন, এবং চীন কিন্তু কার্যত এই অঞ্চলকে, অর্থাৎ মায়ানমারের এই অঞ্চলকে নিজেদের চালানোর, মানে নিজেদের ক্ষমতা আনার জন্য দিনের পর দিন এই সরকারকে কিন্তু ফান্ডিং করে দেয়। পাশাপাশি আরাকানরা যে কার মদতে চলছে সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিক মহল একাধিক ক্ষেত্রে একাধিক রিপোর্ট এর আগে পেশ করেছে। অর্থাৎ বকলমে এই যুদ্ধটা মায়ানমার বানাম আরাকান হলেও আদতে কিন্তু চীন বানাম বিশ্বের অন্য কোনো প্রভাবশালী দেশ, অর্থাৎ আরাকানদের পিছনে বিশ্বের যে আর কোনো দেশ আছে সেটা কিন্তু স্পষ্টভাবে এখনো প্রকাশ পায়নি। কিন্তু নিঃসন্দেহে যখন আপনি চীনের বিরুদ্ধে লড়ছেন, যখন আপনি বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছেন, যখন রোহিঙ্গা নিয়ে কার্যত বাংলাদেশকে তুলোধনা করছেন, তখন কোনো দেশ যদি পিছনে না থাকে এটা কিন্তু করা কার্যত অসম্ভব। আর এখানেই রাজনৈতিক বিশেষজ্ঞরা একাধিক তথ্য আমাদের সামনে কিন্তু তুলে ধরেছেন। এই যে আরাকান আর্মি নাফ নদীকে কেন্দ্র করে সম্পূর্ণ অঞ্চল নিজেদের দখলে নিয়ে নিয়েছে, এর পাশাপাশি কিন্তু তারা ঘোষণা করেছে তারা আরো 3টে শহরকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, যেমন জুন্টা, বুদিটাং এবং পালতোয়া। এই পালতোয়া থেকে চট্টগ্রামের দূরত্ব কিন্তু অত্যন্ত কম। আর এখানে কিন্তু মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় বিপদ। এই চট্টগ্রামকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের একাধিক সময় রাজনৈতিক পরিস্থিতি এবং কূটনীতি কিন্তু ঘেটে গেছে, আন্দোলিত হয়েছে। আর এই চট্টগ্রামের বর্তমানে যেরকম ভাবে ইন্টারনাল ওয়্যার চলে, যেভাবে চাকমা সম্প্রদায় কার্যত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে বসে আছে, ঠিক সেখানেই এই যে আরাকান আর্মি যদি চট্টগ্রাম দখলের দিকে এগায়, এই চট্টগ্রামের দিকে এগায়,
তাহলে মোহাম্মদ ইউনূস কি করবেন সেটাই একটা বড় প্রশ্ন। আরাকান আর্মি যে নাফ নদী কেন্দ্র করে অঞ্চলটিকে দখল করেছে তা থেকে কিন্তু কক্সবাজারের দূরত্ব মাত্র 3 ঘন্টা 30 মিনিট, এবং আন্তর্জাতিক রেখা যদি টপকে যান তাহলে দূরত্বটা 40 থেকে 45 মিনিট মতো পড়ে। অর্থাৎ এই আরাকান আর্মি কার্যত যেভাবে বাংলাদেশের সীমানার দিকে এগোচ্ছে, সেখানে বাংলাদেশ কিভাবে সীমানাকে বাঁচায় সেটাই একটা বড় প্রশ্ন। আমি আবার বললাম, যেভাবে তারা জুংটা সেনা, যে জুংটা সেনা কার্যত মায়ানমার সরকারের সেনাবাহিনী, যে জুংটা সেনাকে চীন দিনের পর দিন স্পন্সর করছে, তাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করছে, আন্তর্জাতিক মহল কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে এই আরাকান আর্মির পিছনে আছে কোন দেশ। অর্থাৎ ছোট্ট একটা বিদ্রোহী গ্রুপ দিনের পর দিন বাংলাদেশকে থ্রেট করে যাচ্ছে, মায়ানমারকে থ্রেট করে যাচ্ছে, তা কি কোনোভাবে সম্ভব? আর এখানে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একাধিক প্রশ্নচিহ্ন তুলেছে, যাই প্রতিবেদনে আমি আর বলছি না। কিন্তু বিষয় হলো, এই আরাকান আর্মি কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় থ্রেট, কার্যত দুটো কারণে। এই আরাকান আর্মির কাছে এখন দুটো অপশন, নয় তারা চট্টগ্রামের দিকে অগ্রসর হবে, না হলে এই নাফ নদী থেকে একদম কাছে হলো সেন্ট মার্টিনস দ্বীপ, যে সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে বাংলাদেশ এবং মায়ানমারের যুদ্ধ আন্তর্জাতিক মহল অব্দি ছিল। যেই সেন্ট মার্টিনস দ্বীপকে দিনের পর দিন আরাকানরা নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে, কিন্তু সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে শেখ হাসিনা যেরকম বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন, যা আন্তর্জাতিক আদালত অব্দি পৌঁছায়, সেখানে কিন্তু মায়ানমাররা হেরে যায়। আমি একদম সাল ধরে আপনাদের সেই ইতিহাস নিঃসন্দেহে বলবো, কিন্তু মোহাম্মদ ইউনূস হয়তো বুঝতে পেরেছেন, নয় চট্টগ্রাম নয় সেন্ট মার্টিনস, এই আরাকানরা কিন্তু এবার বাংলাদেশের সীমানাবর্তী জায়গার দখল নেওয়ার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, যা অসম্ভব মোহাম্মদ ইউনূসের ঘুম কেড়ে নিতে কার্যত বাধ্য করবে। শুধু তাই নয়, এর ফলে বাংলাদেশ কিন্তু একাধিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। কি সমস্যায় পড়তে পারে? কারণ এই আরাকান আর্মি যখন নাফ এই নদীটিকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের যে মৎস্য শিল্প, এই যে মৎস্য শিল্প, তা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। যেভাবে আরাকান আর্মি এই বর্ডার এরিয়া কার্যত দখল করে নিয়েছে, সেখানে ফর্মাল ট্রেড কিন্তু বন্ধ হতে পারে। আর আরাকান আর্মি দখল নেওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে সরাসরিভাবে মানে এই নদীতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুব আতঙ্কে রাত দিন কাটাতাম, মায়ানমারের বিকট শব্দের কারণে ঘর বাড়ি কাঁপতো। অনেক জেলে বাইরা যাইতে পারতেছে না, ধরে নিয়ে যাচ্ছে, এমনকি অনেক নিয়ে গেছে। এরকম নাফ নদীয়ান গোড়া দখল করিবার তার সম্ভাবনা মনে করো সেন্ট মার্টিন ফলে এখন মৎস্য শিল্পীরা প্রশ্ন করছেন তারা কিভাবে খাবেন, কিভাবে দিন কাটাবেন, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে উত্তর তো এখন বর্তমানে নেই। ফলে এই ফর্মাল ট্রেড কিন্তু বন্ধ হতে পারে। বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতি, আরো একটা সেক্টরে যদি ফর্মাল ট্রেড বন্ধ হয়, তাহলে বাংলাদেশ কিভাবে বাঁচবে অন্তত আমি জানি না। বর্তমানে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। আর বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মায়ানমারের মধ্যে এই ধরনের যদি জটিলতা বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমানে আবার নতুন করে অ্যারাইজ হয়, তাহলে বাংলাদেশের কাছে এক্সটার্নাল ট্রেড আর কি বাকি থাকলো, তা কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন। দিকে আমরা ভারতের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছি, অন্যদিকে যদি মায়ানমার সাথেও আমরা সংঘাতে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাবে। পাশাপাশি বাংলাদেশের বর্ডার এরিয়া কিন্তু অশান্ত হবে এরপর, কারণ সরাসরি বাংলাদেশ সীমান্তে হিট করেছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্ত থেকে 3 ঘন্টা দূরত্বে তারা বসবাস করছে। বাংলাদেশ আর্মির কাছে এখন সব থেকে বড় প্রশ্ন যে আরাকান আর্মি চট্টগ্রাম নাকি সেন্ট মার্টিনসের দিকে এগোবে, অর্থাৎ বিপরীত দিকে স্টেপটি আগে থেকে অনুধাবন করে আপনাকে ডিসিশন নিতে হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু এখন কার্যত দুটো বিপদ। একদিকে বিএসএফ যেভাবে দিনের পর দিন সীমান্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, যেভাবে সীমান্তের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, সেখানটা এতদিন ছিল ইউনূসের টেনশনের কারণ। আর আজকে থেকে মায়ানমার বর্ডারও কিন্তু বাংলাদেশের বিজেপির সব থেকে বড় মাথা ব্যথার কারণ হতে পারে। অর্থাৎ দিনের পর দিন ভারতকে হুমকি দিতে গিয়ে এখন বাংলাদেশের যে সেনা প্রধান বিজেপি, তারা কিন্তু মহাবিপকে পড়ল। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা বাড়তে পারে। এই রোহিঙ্গাদের কিন্তু পছন্দ করে না আরাকান আর্মি। এই নাফ নদী পেরিয়ে বর্তমানে জুংটা সেনাবাহিনীর কর্তারা, জুংটা সেনা প্রধানরা, সদস্যরা পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। অনেকে মনে করছেন তারা হয়তো বাংলাদেশে আত্মগোপন করে আছেন। অনেকে মনে করছেন এই অঞ্চলে যে রোহিঙ্গা সমস্যা, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে রোহিঙ্গারা বসবাস করতেন, তারা পালিয়ে বাংলাদেশে আসবেন।
অর্থাৎ এই রোহিঙ্গা সমস্যা, যা কিন্তু আমেরিকা সমস্যার সমাধান করতে বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিল 1 মাস আগে, সেই রোহিঙ্গা সমস্যা কিন্তু মারাত্মক আকারে বাড়তে চলেছে বাংলাদেশের। এবার প্রশ্ন হলো, এই আরাকান সেনারা অর্থাৎ মায়ানমারের যে বিদ্রোহী গ্রুপ, তারা বারংবার করে সেন্ট মার্টিনসকে নিজেদের দখলে আনার চেষ্টা করেছেন। যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে দেখবেন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং 1971 সালে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল। বাংলাদেশ মানে মায়ানমারের যুদ্ধ কিন্তু সেন্ট মার্টিনসকে নিয়ে সেই 1971 সাল থেকে শুরু হয়। মায়ানমার দাবি করেছিল এই সেন্ট মার্টিনস থেকে তাদের দেশের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, পরবর্তীকালে জানা যায় 6 থেকে 8 কিলোমিটার এই দূরত্ব। ফলে তারা সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিজেদের হেফাজতে চেয়েছিল। 1974 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল, পরবর্তীকালে ভারত এবং মায়ানমারের মধ্যেও একটি চুক্তি হয়, কিন্তু 1974 সালের এই চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট সীমানা ঠিক করা হয় না। ফলে তখনও কিন্তু সেন্ট মার্টিনস দ্বীপটি ঠিক কার দখলে যাবে সেটি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছিল। পাশাপাশি বাংলাদেশের নাবিকরা যখন এই অঞ্চলে মাছ ধরতে যেত, অর্থাৎ সেন্ট মার্টিনস নদী বা নাফ নদীতে মাছ ধরতে যেত, তখনই মায়ানমারের এই বিদ্রোহী গ্রুপ কিন্তু তাদেরকে গুলি করে হত্যা করত। ফলে এই পুরো বিষয়টা কিন্তু পরবর্তীকালে আন্তর্জাতিক সামুদ্রিক যে আদালত সেখানে গড়িয়েছিল। 2012 সালে এই আন্তর্জাতিক সামুদ্রিক আদালত সেন্ট মার্টিনসকে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড হিসাবে চিহ্নিত করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মায়ানমার কিছুতেই থামে না। 2018 সালে মায়ানমারের পক্ষ থেকে একটি ম্যাপ প্রকাশ করা হয়, যেই ম্যাপে তারা সেন্ট মার্টিনস দ্বীপকে নিজেদের হেফাজতে দেখানোর চেষ্টা করে। 2017 বা 2018 সালে মায়ানমার বিদ্রোহী গ্রুপ, যে মায়ানমারের বর্তমানে বিদ্রোহী গ্রুপ আছে, তারা সেন্ট মার্টিনসকে ফের নিজেদের হেফাজতে নিয়ে আসার জন্য উদ্গ্রীব হয়ে যায় এবং তারা দাবি করে সেন্ট মার্টিনস কিন্তু তাদের সম্পত্তি। ফলে সেই 2017-18 সালের মায়ানমারের সেই বিদ্রোহী গ্রুপ, এই আরাকান গ্রুপ, যারা চট্টগ্রামের দিকে এগোচ্ছে, যারা বাংলাদেশ বর্ডারে কার্যত ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে এবং তাদের পরবর্তী টার্গেট চট্টগ্রাম নাকি সেন্ট মার্টিনস, সেটাই কিন্তু এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সব থেকে বড় প্রশ্ন। নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে একটা অশনি সংকেত। চট্টগ্রাম থেকে বিভিন্ন ক্ষেত্রে এও বলা হয়, যখন আরাকান গ্রুপ যখন আরাকান প্রদেশে তৈরি হয়েছিল, এই আরাকান প্রদেশ থেকে নাকি চট্টগ্রামে বহু সংখ্যক মানুষ একসময় এসেছিলেন। ফলে চট্টগ্রাম হলো ভেরি ডিয়ার টু আরাকান গোষ্ঠী বা আরাকান যে গ্রুপ তাদের। ফলে এই চট্টগ্রামও যদি তারা দাবি করে বসে বা চট্টগ্রামের দিকেও এগোনোর যদি তারা চেষ্টা করে, তার মধ্যে কিন্তু কোনো একটা একটা ম্যাজিক্যাল কিছু জিনিস তার মধ্যে কিন্তু লুকিয়ে নেই। অর্থাৎ ইতিহাস বলছে চট্টগ্রামের প্রতি তাদের দুর্বলতা আছে। ইতিহাস বলছে সেন্ট মার্টিনস দ্বীপকে কিন্তু দিনের পর দিন তারা চেয়েছিল। এমনকি সেন্ট মার্টিনসের এই যে দ্বীপকে নিজেদের হেফাজতে রাখার যে তৎপরতা শেখ হাসিনা দেখিয়েছিলেন, যেভাবে তিনি আন্তর্জাতিক সামুদ্রিক আদালতে গিয়েছিলেন, সেখানে কিন্তু মায়ানমারের এই বিদ্রোহী গ্রুপ হেরে গেছিল। যা বর্তমানে যারা যেভাবে র্যাডিক্যাল হয়ে যাচ্ছে, যেভাবে আগ্রাসী হয়ে যাচ্ছে, ঠিক সেখানে মোহাম্মদ ইউনূসের ঘুম উড়ে যেতে বাধ্য। সব মিলিয়ে উত্তপ্ত বাংলাদেশের বর্ডার এরিয়া, একদিকে ভারত, অন্যদিকে এই আরাকান গ্রুপ। আর মোহাম্মদ ইউনূস বলছেন ভারতবর্ষ দখল করবেন, 7 সিস্টার্স দখল করবেন, শিলিগুড়ি করিডর উড়িয়ে দেবেন, কিংবা আরো অনেক কিছু করবেন, যা হয়তো তিনি স্বপ্ন দেখছেন দিনের বেলা চাঁদ দেখার মতো। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, নিঃসন্দেহে আমি আপডেটেড ভিডিও পরবর্তীকালে বানাবো। তবে আপাতত আপনারা কি ভাবছেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আপনাদের কথা। ধন্যবাদ।